আসসালামু আলাইকুম। এডুকেশন বাংলাদেশ ইবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, বর্তমানে 4th ইয়ারে অধ্যয়নরত। আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার উদ্ভিদ শারীরতত্ত্ব। এই চ্যাপ্টারটা আমাদের অনেকেরই ভয় লাগে, কারণ হচ্ছে সালোকসংশ্লেষণ, শ্বসন, এখানে অনেক বড় বড় বিক্রিয়া টাইপ ফিগার আছে বইয়ের মধ্যে। তো এই জিনিসগুলো আমাদের খুব ভয় লাগে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ খুব সহজে জিনিসগুলো শিখাই দিব এবং এখান থেকে আসা যে সিকিউ এমসিকিউ সবগুলো দেখাই দিব এই চ্যাপ্টার থেকে। তো আমরা রেফারেন্স হিসেবে যে বইটা ইউজ করতেছি সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে। উদ্ভিদ শারীরতত্ত্ব। তো প্রথম এখান থেকে তুমি একটা জিনিস পড়বা, যে সেটা হচ্ছে কি উদ্ভিদ শারীরতত্ত্বের জনককে, সেটা হচ্ছে স্টিফেন হেলস, ঠিক আছে। উদ্ভিদ শারীরতত্ত্বের জনক হচ্ছে স্টিফেন হেলস। এরপর দেখো আমরা আমাদের পরে ঢুকে যাই। আমাদের খনিজ লবণ পরিশোষণ, আমাদের খনিজ লবণ আছে দুই প্রকার, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। দেখো আমরা নিচে যাই, এই ছকটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন? এখান থেকে তোমাকে জানতে হবে যে কোনগুলা হচ্ছে আমাদের ম্যাক্রো এবং কোনগুলা হচ্ছে আমাদের মাইক্রো। এটা তুমি কিভাবে মনে রাখবা? দেখো, এটা মনে রাখবা হচ্ছে MGK ক্যাফে ফর নাইস চপস। দেখো, এমতে হচ্ছে MGতে ম্যাগনেসিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন হবে না, এখানে হচ্ছে নাইট্রোজেন। আর এখানকার সবগুলাই দেখো তো 1 2 3 4 5 6 7 8 9, মোট হচ্ছে 9টা হলো। এই 9টাই হচ্ছে কি তোমার, এই 9টাই হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট, ঠিক আছে। এই 9টা হচ্ছে তোমার মাইক্রো নিউট্রিয়েন্ট, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো বাকিগুলো হচ্ছে তোমার ম্যাক্রো নিউট্রিয়েন্ট। তো এখানে লেখা আছে দেখো MGK ক্যাফে ফর নাইস চপস, এটা খুব জনপ্রিয় একটা ছন্দ, এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। এখন এখান থেকে তোমাকে কয়টা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে কোনটা, এই দেখো এখানে তোমার এই লাইনটা, যে পটাশিয়াম NO3- এটা সর্বাপেক্ষা দ্রুত গতিতে হচ্ছে শোষিত হয় এবং ক্যালসিয়াম এবং সালফেট সবচেয়ে কম ধীর গতিতে সঞ্চালিত হয়। তো এটা আমরা কিভাবে মনে রাখবো, ঠিক আছে। এটা মনে রাখার সহজ একটা উপায় হচ্ছে কি, দেখো মনে রাখবা যে দ্রুত কেনাকাটা, ঠিক আছে, দ্রুত কেনাকাটা, এটা দিয়ে মনে রাখবা যে আমরা কি করি, সবসময় তাড়াতাড়ি কেনাকাটা করি না। তো কেনাতে হচ্ছে দেখো এই যে এখানে কই, হ্যাঁ, কেনাতে হচ্ছে এখানে পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়াম। নাতে হচ্ছে NO3-, ঠিক আছে। তাহলে দ্রুত গতিতে কোন দুটো হচ্ছে, কেনাকাটা মানে পটাশিয়াম আর NO3-। তাহলে ধীর গতিতে কোন দুটো হবে, ধীর গতিতে হবে তোমার বাকি দুটো, মানে কি দেখো তোমার হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে সালফেট, এটা হচ্ছে ধীর গতিতে হবে। এখন এখান থেকে তুমি যেটা আমরা চলে গেলাম, দেখো খনিজ লবণ পরিশোষণের জানতে হবে কি তোমার খনিজ লবণ পরিশোষণ অঙ্গ কি। এগুলো কিন্তু সব MCQ পড়া আমরা পড়তেছি, আমি সিকিউ আসলে বলে দিব, MCQ গুলো বলে দিব কোথা থেকে কোনটা পড়বা। দেখো লবণ পরিশোষণ অঙ্গ হচ্ছে তোমার মেইন কথা মনে রাখতে হবে, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল তোমার হচ্ছে লবণ পরিশোষণের জন্য বেশি অগ্রাধিকার পায়। আর কোনটা দ্রুত কোনটা হচ্ছে আস্তে সেটাও বুঝলাম, ঠিক আছে। এরপর দেখো অত্যাবশ্যকীয় উপাদান তুমি পাইছো এখান থেকে। এখন এখান থেকে তোমার কিছু MCQ একটু জেনে রাখতে হবে, যেমন ম্যাগনেসিয়াম। তোমার এই ম্যাগনেসিয়াম যে আমরা একটু আগে পড়লাম, ঠিক আছে, এই যে ম্যাগনেসিয়ামের গুরুত্বটা কি, ম্যাগনেসিয়ামের গুরুত্বটা হচ্ছে তোমার ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকারি। তোমার যদি এই কথাটা মনে রাখতে খুব কষ্ট হয়, তুমি মনে রাখবা MgCl, আমরা লিখি না ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই ক্লোরাইড দিয়ে মনে রাখবা ক্লোরোফিল, আর কিছু না। এটা একটা যৌগ না, এই যৌগ দিয়ে মনে রাখবে যে ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর গঠনের জন্য দায়ী। আচ্ছা, আর এই ক্লোরোফিলটা হচ্ছে ফটোসিনথেসিসের জন্য দরকারি। সো এইভাবে তুমি ছন্দ দিয়ে মনে রাখতে পারো, আর খুব ভালো হয় যদি মুখস্থ করে ফেলো, ঠিক আছে। যদি মুখস্থ করা সম্ভব না হয় তাহলে একটু ছন্দ ইউজ করার চেষ্টা করবা। এটা বাদে দেখো কিছু আছে, যেমন তোমার কিছু উপকারী মৌল আছে, এটা তোমার MCQ আসে। কি কি দেখো, সিলিকন, সোডিয়াম, কোবাল্ট, আয়োডিন, ঠিক আছে। কোনটার কাজ কি দেখো, সোডিয়াম হচ্ছে C4, এটা মনে রাখা খুব সহজ। দেখো কি কি আছে তোমার, সিলিকন হচ্ছে ঘাসের জন্য, এটা মনে রাখবা কি করে, মনে রাখবা যে তোমার মনে করো এক জায়গায় বালি আছে, বা মনে করো এক জায়গায় মনে করো ঘাস উঠতেছে, ওটার উপর তুমি বালি ফেলে দিচ্ছ, এভাবে মনে রাখবা যে সিলিকন মানে কি, বালি, বালির উপর দিয়ে ঘাস উঠতেছে, তাহলে তোমার সিলিকনটা কিসের জন্য দরকার, তোমার ঘাসের জন্য দরকার। এরপরে দেখো সোডিয়াম, দেখো সোডিয়াম লিখতেছো কিভাবে তুমি, দন্ত আকারে সো, এভাবে লিখতেছো না। তো দেখো এইটা কি তোমার, এইটা তোমার সি এর মতো দেখতে না, তাহলে C4, সহজ, নট C3, C4। কোবাল্ট তোমার কি, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য দরকার, ঠিক আছে।
লিগিয়ামের যেমন দরকার। এটা কিভাবে তুমি মনে রাখবে দেখো, এটা মনে রাখবা দেখো, তোমার কোবাল্ট বাংলায় লেখো কোবাল্ট। এই দেখো লতে তুমি মনে রাখবা হচ্ছে লিগিউম, কোবাল্টের ল আছে না, এটাতে মনে রাখবা তুমি লিগিউম। ওকে, খুব সহজে এটা মনে রাখতে পারবা। এরপরে লাস্টে তো তুমি জানোই যে আয়োডিন সামুদ্রিক শৈবালের জন্য। সো এইটুকু তোমার হয়ে গেল। এখন দেখো এখানে আমি কিছু ছন্দ লিখে নিয়ে আসছি, যেটা তুমি তোমাকে শুরুতে বললাম যে দ্রুত কেনাকাটা দিয়ে তুমি মনে রাখবা যে পটাশিয়াম আর হচ্ছে NO3-, এটা হচ্ছে তোমার দ্রুত গতিতে হবে। আর মন্থরটা কি তোমার ক্যালসিয়াম আর SO4 2-। এখন এইখানে যেগুলো আমি লিখছি এগুলো কোথায় আছে এটা আগে তোমাকে একটু বইয়ে দেখাই, তারপরে এখানে এসে পড়াচ্ছি। ওকে, এই দেখো তোমার উদ্ভিদের যে খনিজ লবণ পরিশোষণ, এখান থেকে যদি তোমার রিটেন আসে সেটা পড়া আমরা পড়বো এখন। সেটা কি দেখো, দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণ এটার মধ্যে তোমার কি কি আছে দেখো, তোমার যেগুলো নাম আছে আমরা ওখানে পড়বো। এটা তোমার কয়েকটা বৈশিষ্ট্য আগে পড়ে ফেলো। তোমার সক্রিয়র ক্ষেত্রে তোমার বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। এক নম্বর কথা কি, বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। সেকেন্ড কথা হচ্ছে শ্বসন হার বৃদ্ধি পায়, এবং এখানে কি হয় তোমার আয়ন বাহক ধারণার উপর এটা ভিত্তি করে তৈরি করা হয়েছে। ওকে, এরপরে দেখো এইটার মধ্যে তোমার কি কি আছে, এই যে লুন্ডেগর মতবাদ, তারপরে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, তারপরে আরেকটা আছে সেটা কি লেসিথিন বাহক মতবাদ। ওকে, তিনটা নাম আছে এখানে। এরপর দেখো নিষ্ক্রিয় পরিশোষণ, যেটা আমরা দুইটা ভাগ করলাম না, সক্রিয় নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়র ক্ষেত্রে ঠিক আগেরগুলোর বিপরীত হবে, এখানে শক্তির প্রয়োজন হবে না, ঠিক আছে। তারপরে কোনো বিপাকীয় শ্বসন হার এখানে স্বাভাবিক থাকে। এটার মধ্যে কি কি আছে দেখো, ব্যাপন বা ডিফিউশন মতবাদ, আয়ন বাহক মতবাদ, ডোনান সাম্যাবস্থা মতবাদ, ব্যাপক প্রভাব মতবাদ, চারটা। এখন তুমি যেটা গুলায় যাবা যে কোনটা কি, এটা তোমাকে একটা ছন্দ দিব দেখো, ছন্দ দিয়ে এটা খুব সহজে তুমি এটা মুখস্থ করতে পারবা। এই দেখো তুমি এটাকে মনে রাখবা যে আয়ন বাহক বা সক্রিয় পরিশোষণ যেটা, এটা মনে রাখবা তুমি লু লেপ, ঠিক আছে। ওয়ার্ড একটা ছন্দ বাট সহজে মনে থাকে। দেখো লুতে হচ্ছে লুন্ডেগার মতবাদ, লেতে হচ্ছে লেসিথিন মতবাদ, আর হচ্ছে পতে হচ্ছে প্রোটিন মতবাদ, ঠিক আছে। লু লেপ শেষ। এরপরে দেখো নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় তুমি মনে রাখবা, আমরা বলি না এই বেয়াদব ছেলে, হ্যাঁ, বা এই বেয়াদব মেয়ে, তো নিষ্ক্রিয় মনে রাখবা বেয়াদব, কিন্তু বেয়াদবটা লিখবা তুমি কিভাবে, বে আ দব। বেতে হচ্ছে ব্যাপন, আতে হচ্ছে আয়ন, ডতে হচ্ছে ডোনান, আর বতে হচ্ছে ব্যাপক প্রবাহ। তো চারটা মনে থাকবে, লুলেপ আর বেয়াদব, লুলেপ আর বেয়াদব। এরপর দেখো আয়ন বিনিময়, আয়ন বিনিময়টা তোমার খুব গুরুত্বপূর্ণ। তুমি এভাবে মনে রাখতে পারো যে তোমার পানিকে ভাঙলে কি হয়, H+ আর OH-, তাই না। তো তোমার এই H+ আর OH- এই দুটো কি করবে, তোমার বাইরে চলে যায়, ঠিক আছে। এই দুটো তোমার কি হয়, বাইরে চলে যায়। আর তোমার যদি মনে রাখতে আরো কষ্ট হয়, তুমি দেখো পটাশিয়াম লিখবা। পটাশিয়ামটা তোমার দেখো তো তীর চিহ্নটা এইদিকে না, দেখো তো তীর চিহ্ন যদি তুমি আঁকো এরকম এই বরাবর, এইদিকে না, এই পটাশিয়ামের এটার সাথে সাথে, মানে কি এটা, মানে কি তোমার ভিতরে যাচ্ছে। সেইভাবে মনে রাখতে পারো যদি খুবই কষ্ট হয়, নাহলে একটা দিয়ে মনে রাখলা। এখন আসলে এটা একটু বিস্তারিত আমরা পড়ি। আচ্ছা, এখানে তুমি দুইটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ মতবাদ কি কি আছে। কতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ, কন্টাক্ট লেন্স মতবাদ, অতটা ইম্পর্টেন্ট না, আমরা আসল পড়ায় চলে যাই। এই দেখো সক্রিয় পরিশোষণ, সক্রিয় পরিশোষণ দিয়ে তুমি কি কি পড়লা দেখো। প্রথম কথা হচ্ছে বিপাকীয় শক্তির প্রয়োজন হবে, শ্বসন হার বৃদ্ধি পাবে, ঠিক আছে, এবং আয়ন বাহক ধারণার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। লুন্ডেগর মতবাদটা আসলে কি জিনিস, এটা নিয়ে আমরা একটু পড়বো। এই মতবাদকে আসলে সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয়, ঠিক আছে। এই মতবাদ অনুযায়ী কি বলছে, অ্যানায়ন পরিশোষণ প্রকৃতপক্ষে সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। লুন্ডেগর এর মতে ভেতরের তলে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার ফলে প্রোটন এবং ইলেকট্রন সৃষ্টি হয়। দেখো এই যে এই আয়রনের থেকে তুমি একটা ইলেকট্রন বের করে দিলা, অ্যানায়ন, এটার সাথে তোমার ইয়ে করলে কি হবে, আয়রন 3+। আচ্ছা, ইলেকট্রনটি সাইটোক্রোমের চেইনের মাধ্যমে বাইরের দিকে চলে আসে এবং অক্সিজেনের সাথে মিলে প্রোটন সহযোগে পানি তৈরি করে, ঠিক আছে। এর ফলে বাইরের তলে সাইটোক্রোমে বিজারিত লৌহ ইলেকট্রনটি হারিয়ে জারিত হয়। দেখো এই যে আয়রনটা তোমার কি হলো, তোমার আয়রন 2+ ছিল, তাই না। আয়রন 2+ এর থেকে তুমি কি হলো, একটা ইলেকট্রন বাদ দিলা, তাহলে কি হলো, আয়রন 3+। এই কথাটাই তোমাকে এখানে বলছে, ঠিক আছে, এই কথাটাই এখানে বলছে। দেখবে দেখো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আধুনিক ধারণায় কোষ ঝিল্লির উভয় দিকে একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা বা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট থাকে। মানে কি দেখো, তোমার দুই দিকে মনে করো, এইদিকে তোমার সব যদি প্লাস হয়, এইদিকে তোমার সব হচ্ছে মাইনাস, মানে কি তোমার একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তোমার এখানে তৈরি হয়েছে, নতিমাত্রা, ঠিক আছে। সৃষ্টির মাধ্যমে অ্যানায়নগুলো কোষের ভিতরে বাইরে অবস্থান করে। যেমন মনে করো, বিষয়টা এভাবে চিন্তা করো, মনে করো এখানে তোমার পটাশিয়ামের মাত্রা বেশি হয়ে গেছে, তুমি কি করলা, পটাশিয়ামটাকে বের করে দিলা, কিন্তু এখানে তো একটা ঘাটতি হলো, তখন তুমি কি করছো, এখান থেকে তুমি আরেকটা আয়ন ভিতরে ঢুকে নিচ্ছ। মানে যখন যেখানে
দরকার পড়ছে, কখনো পটাশিয়াম বের করতেছো, সোডিয়াম ঢোকাচ্ছ, সো এই যে তোমার একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, এইটাকে বলা হচ্ছে কি তোমার প্রোটন আয়ন কোট্রান্সপোর্ট মতবাদ। এই ধারণা অনুযায়ী কি বলা হচ্ছে, কোষ ঝিল্লির ভিতরের তরলের দিকে এটিপিএস এনজাইমের ক্রিয়ায় এটিপি ভেঙে শক্তি নির্গত হয়। মেইন কথাটা কি দেখো, তোমার যে এটিপি আছে তাই না, এই এটিপিটা তুমি কি দিলাম, এটিপিএস, এটিপিএস এটার মাধ্যমে ভেঙে কি হলো, শক্তি উৎপন্ন হলো। ঠিক আছে, এই শক্তিটা তোমার কি করতেছে, বাইরে কোষের বাইরে নিক্ষিপ্ত হয়, এটা হচ্ছে তোমার প্রোটন পাম্প বলা হচ্ছে। ঠিক আছে, মানে তোমার এখান থেকে শক্তি নির্গত হলো। আচ্ছা, এরপরে দেখো লেসিথিন। লেসিথিনটা খুব সহজ, এখানে তোমার লেসিথিন নামক একটা ফসফোলিপিড আয়ন ভাগ হিসেবে কাজ করে। মনে করো এইটা তোমার হচ্ছে এটাই মনে করো তোমার হচ্ছে এই লেসিথিন, এটাই আয়ন ভাগ হিসেবে কাজ করে, এটার মাধ্যমে একটা জিনিস বাইরে থেকে ভেতরে যাচ্ছে। ঠিক আছে, এটার মেইন মেকানিজমটা হচ্ছে বাইরে ভিতরে যাওয়া। আচ্ছা, তোমার নিষ্ক্রিয় পরিশোধনটা তোমাকে কি বলছিলাম মনে রাখবো, হচ্ছে কি বে আ ডোব, তাই না? দেখো প্রথমে বেতে কি ব্যাপন, ব্যাপন মানে কি ডিফিউশন। তোমার এখানে ব্যাপনের সংজ্ঞা তুমি জানো যে মাটিতে অবস্থিত দ্রবণ হতে কোষের অভ্যন্তরে ব্যাপন ক্রিয়ায় কিছু আয়ন প্রবেশ করে। উদ্ভিদের লবণ পরিশোষণ অঞ্চলের কোষ শোষে কোনো আয়নের ঘনত্ব মাটির দ্রবণে অবস্থিত ওই আয়নের ঘনত্বের চেয়ে কম হলে তখন সেটা কোষ রসে প্রবেশ করলো। ঠিক আছে, যেমন দেখো এটা ছবিতে দেখাইছে, তোমার এইখানে মনে করো বাইরে বাইরে তোমার পটাশিয়ামের পরিমাণ বেশি, ভিতরে তোমার পটাশিয়ামের পরিমাণ কম, তাই কি হলো তোমার এখান থেকে তোমার ব্যাপন প্রক্রিয়া, এখান থেকে তোমার কি হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় পটাশিয়াম এভাবে চলে যাচ্ছে। এখানে মনে করো বেশি, এখানে বেশি পরিমাণে পটাশিয়াম আছে, এখানে তোমার কম পরিমাণে পটাশিয়াম আছে। ঠিক আছে, তখন কি হলো পটাশিয়ামটা এখান থেকে এদিকে চলে আসলো। সিম্পল কথা, তাহলে আমাদের বে হয়ে গেল। এবার দেখো আয়ন বিনিময় মতবাদ, আয়ন বিনিময় মতবাদটাই তোমাকে তখন পড়ালাম। দেখো তোমার হাইড্রোজেন, তোমার হচ্ছে কি বলছে, তোমার হাইড্রোজেন আর হচ্ছে OH মাইনাস এটা বাইরে চলে যায়। ঠিক আছে, আর তোমার পটাশিয়াম আর ক্লোরিন মাইনাস এটা তোমার ভিতরে চলে আসে। ঠিক আছে, এটা কি হচ্ছে তোমার, এটা তোমার ওকে, এইটুক হলো আমাদের ক্লিয়ার। এরপরে দেখো আমরা কি করব, তাহলে আমাদের আটাও হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের কি আছে, এই যে ব্যাপন হইলো, আয়ন হইলো, ডোনান সাম্যাবস্থা। ঠিক আছে, ডোনান সাম্যাবস্থাটা কি, তোমার কোষ ঝিল্লির অভ্যন্তরে অব্যাপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ থাকলে একে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে কিছু ঋণাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন ঝিল্লির ভিতরে প্রবেশ করে। কথাটা খুবই সিম্পল। দেখো মনে করো তোমার এটা হচ্ছে একটা জিনিস, মনে করো কোষ ঝিল্লি, এটা হ্যাঁ, এটা তোমার একটা কোষ ঝিল্লি। এখন এইখানে তোমার এমন একটা মনে করো এলিমেন্ট আছে যেটা তোমার ব্যাপন হয়ে বের হতে পারতেছে না, এবং সেটা মনে করো নেগেটিভ চার্জ ধরে নাও। এখন এইটা আবার সেলের ভিতরে থাকতেও পারতেছে না, এরকম একটা বিষয় হয়ে গেছে। তখন আমি কি করলাম, তখন আমি বাইরে থেকে মনে করো একটা পজিটিভ চার্জকে ভিতরে নিয়ে আসলাম, এই পজিটিভ নেগেটিভ এখন নিষ্ক্রিয় হয়ে যাবে। এইটাই হচ্ছে ডোনাল সাম্যাবস্থার বেসিক কথা। এরপরে দেখো ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহ মানে কি, বিজ্ঞানী কি বলছে এখানে, যে প্রশোধনের টানে যখন ব্যাপক হারে পানি পরিশোধিত হয় তখন পানির সাথে খনিজ লবণের আয়নও পরিশোধিত হয়। মনে করো তুমি পানি টানতেছো, পানির সাথে অটোমেটিক্যালি তোমার মনে করো সোডিয়াম আসতেছে, পটাশিয়াম আসতেছে। ঠিক আছে, এটা তুমি দেখো পানি টানতেছো, পানির সাথে তোমার অটোমেটিক্যালি সোডিয়াম আসলো, পটাশিয়াম আসলো, তখন তোমার কি হলো, এটাকে বলা হচ্ছে ব্যাপক প্রবাহ। তো এখান থেকে রিটার্ন আসলে লিখতে পারবা লু লেপ আর বেয়া দোপ। ঠিক আছে, দুইটা ছিল তোমার, একটা হচ্ছে লু লেপ, এটা তোমার সক্রিয় ছিল, নিষ্ক্রিয় ক্ষেত্রে তোমার বে আ ড আর ব। সক্রিয় নিষ্ক্রিয়ের মধ্যে পার্থক্য, এটা তোমার রিটেনের জন্য অবশ্যই অবশ্যই লাগবে। কি দেখো, সক্রিয় ক্ষেত্রে তোমার শ্বসন আর বৃদ্ধি পায়, ওখানে শ্বসনের স্বাভাবিক হাতে থাকে। এখানে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, ওখানে প্রয়োজন পড়ে না। তারপরে এখানে তোমার এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এখানে ভূমিকা নেই। তারপরে ক্যাটায়ন ও অ্যানায়ন একই সাথে সংঘটিত হয় শোষণটা, আর এখানে ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে সংঘটিত হয় না। ওকে, এবং এটার যে পাতয় আছে, ওটার পাতয় আছে দুটাই তুমি পারবা এখন। ওকে, এরপরে দেখো খনিজ লবণ। তোমার এই চ্যাপ্টারের যদি ঘ নাম্বারের কোনো কোশ্চেন বলো যে ভাই ঘ নাম্বারের কোন কোশ্চেনটা আসবে, এই খনিজ লবণ পরিশোষণের প্রভাবক, প্রশোধনের প্রভাবক, সার সংশ্লেষণের প্রভাবক আর শ্বসনের প্রভাবক, এই চারটা প্রভাবক তোমার ঘ নাম্বারের জন্য আসবে। ঠিক আছে, আর বাকি তোমার এখান থেকে যে কোনো কিছু আসতে পারে গ নম্বরে। তো দেখো খনিজ লবণের প্রভাবক কি কি আছে, তোমার সবার আগে প্রত্যেকটা ওই প্রভাবক তুমি মুখস্থ করার আগে একটা কাজ করবা, সেটা হচ্ছে কি, তুমি হেডিং মুখস্থ করবা, যে আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, প্রশোধন, অক্সিজেন, রাসায়নিক বস্তু, আয়নের পারস্পরিক ক্রিয়া, বৃদ্ধি। এই যখন তোমার এই 7টা পয়েন্ট মুখস্থ হয়ে যাবে, তারপরে তুমি জাস্ট মনে রাখবা যে কোনটায় বাড়ার সাথে বাড়ে, কোনটায় কমার সাথে কমে। যেমন দেখো তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, অক্সিজেনের অভাব হলে লবণ পরিশোষণের হার কমে যায়। সিম্পল, মানে তোমার অক্সিজেন যদি বেশি হয়
তাহলে তোমার পরিশোষণ বেশি হবে, অক্সিজেন কম হলে পরিশোষণ কম হবে। সুতরাং এটা তোমার সমানুপাতিক একটা সম্পর্ক না, সেটা তোমার মুখস্থ রাখা লাগবে না। তুমি যেটা তোমার ব্যতিক্রম আছে সেটাকে তুমি জাস্ট এখান থেকে মুখস্থ রাখবা। ওকে, দেখো এখান থেকে হইলো আলো, আলো বাড়লে বাড়বে, ঠিক আছে। প্রসাধনের হার বাড়লে মূল হতে পাতায় পানির পরিবহন হার বাড়ে, মানে পরিবহনও বাড়ে, শেষ। প্রসাধনের প্রভাব আছে, অক্সিজেন কি হলো, অক্সিজেনের অভাব বললাম, শ্বসনিক বস্তু, এইটা দেখো গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। তোমার মনে করো পটাশিয়াম যে আয়নটা আছে, এই আয়নটা তোমার বডিতে প্রবেশ করবে। এখন ধরে নাও তোমার এখানে কোনো কারণে ক্যালসিয়াম আছে আর কি আছে, ম্যাগনেসিয়াম আছে। এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামটা কি করবে, তোমার এইটার শোষণকে বাধাগ্রস্ত করবে, মানে হতে দিবে না। ওকে, সো আমরা হচ্ছে এই টপিকটা শেষ করলাম। আমাদের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে কি, যে খনিজ লবণ পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণ থেকে তাহলে তোমার জাস্ট বেশি পড়া নাই, সক্রিয় নিষ্ক্রিয় যে তোমাকে পড়ালাম, লুলেপটা পড়বা, আর বে আ ডো, এই চারটা, আর এখানে তিনটা, এটা পড়বা, আর লাস্টে হচ্ছে প্রভাবকটা পড়বা, তাহলে তোমার হয়ে গেল পড়া এখান থেকে। ঠিক আছে, এই টপিকটা খুবই ছোট। এরপরে দেখো আমরা চলে যাই পরের টপিকে। পরের টপিকটা প্রশোধন, বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে প্রশোধনটা আসলে কি। দেখো, যে শারীরবৃত্তিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ, সাধারণত পাতা থেকে তোমার অতিরিক্ত যে পানি থাকে সেটাকে বাষ্প আকারে বের করে দেয়, সেটাকে আমরা বলতেছি প্রশোধন। ওকে, মানে তোমার উদ্ভিদে মনে করো তুমি কি দিচ্ছ, মনে করো একটা, এভাবে চিন্তা করো যে তুমি এটা মনে করো তোমার কাছে একটা গাছ আছে, টব, এটা ধরো না, এটা তোমার কাছে একটা গাছ। হ্যাঁ, এখন তুমি এখানে কি দিলা, তুমি এখানে হচ্ছে মনে করো 100 ml পানি দিলা সাপোজ। ঠিক আছে, এখন কি হবে, এই পাতার মাধ্যমে তোমার 99 ml পানি বাষ্প আকারে বের হয়ে যাবে। 1% খালি পানি তোমার এই গাছের জন্য লাগবে, এইটাই তোমার হচ্ছে প্রশোধন। ঠিক আছে, যেমন দেখো যেখানে বলছে মাত্র 1% পানি দেহে অবস্থান করে এবং বাকি 99% পানি দেহ থেকে বের হয়ে যায়। তো এখান থেকে তুমি অবশ্যই প্রশোধনের সংখ্যাটা পড়বা 1 মার্কের জন্য, ক নম্বরের জন্য, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো পরের টপিকটা কি, কোন বিজ্ঞানী কি বলছে এবং কি দিয়ে মাপা হয়। গ্যানং পটোমিটার এর সাথে প্রশোধনের হার মাপা হয় এবং বিজ্ঞানী কার্টিস এটাকে প্রয়োজনীয় অমঙ্গল বলছে। এটা তোমার খ নম্বরে আসে। কেন, তুমি এটা দিয়ে ব্যাখ্যা করতে পারো যে দেখো তোমার 100 ml তুমি পানি দিচ্ছ, 99 ml পানি বের হয়ে যাচ্ছে, আর 1 ml আছে, যদি 1 ml কোনো কারণে বের হয়ে যায় তাহলে তো গাছটা মরে গেল, তাই না। সো মনে করো বেশি হিট পড়ছে, গাছটা নেতায় যায় না, তো এটাই হচ্ছে তোমার প্রয়োজনীয় অমঙ্গল। প্রশোধনের প্রকারভেদ খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা সিকিউর জন্য। ঠিক আছে, কি দেখো 3 ভাবে হয়। একটা হচ্ছে পত্ররন্ধ্রে প্রশোধন, মানে তোমার পাতার যে রন্ধ্র আছে সেই পাতার রন্ধ্র, ছবি দেখাচ্ছি একটু পরে, সেখান দিয়ে প্রশোধন হয়, পত্ররন্ধ্র দিয়ে একটা গেল। তারপরে লেন্টিকুলা, তোমাদের কাণ্ড, তোমার যে কাণ্ড, মনে করো এই দেখো বিষয়টা হচ্ছে তোমার পাতার এখানে মনে করো পত্ররন্ধ্র আছে, এখান দিয়ে তোমার বের হচ্ছে একটা, এটা একটা। তোমার কাণ্ডে তোমার আছে হচ্ছে কি লেন্টিসেল দিয়ে তোমার বের হচ্ছে একটা। এছাড়া তোমার কি আছে, ত্বকীয় যে ত্বক আছে, পত্রত্বক, সেটা কিউটিকুলার মধ্যে দিয়ে তোমার হচ্ছে বের হচ্ছে। আচ্ছা, তোমার ম্যাক্সিমাম কোনটা দিয়ে হবে, পত্ররন্ধ্রীয়, এটা হচ্ছে 90 থেকে 95 ভাগ। তোমার বইয়ে একটু পরে আর কোথা জানি আছে 95 থেকে 98 ভাগ, তো যে কোনো একটা দিলেই হবে। দেখো পাতা, কচি পাতা, কাণ্ডে অসংখ্য পত্ররন্ধ্র থাকে, ফুলের বীতি, পাপড়িতে পত্ররন্ধ্র থাকে, এইখান দিয়ে তোমার কি হবে, বাষ্প আকারে পানিটা বের হয়ে যাবে। মানে সিম্পল কথা, তোমার পাতা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, এটা পত্ররন্ধ্রীয় প্রশোধন। লেন্টিকুলার প্রশোধন, তোমার কি বলছে লেন্টিকুলার প্রশোধনটা, যে যখন তোমার লেন্টিসেল, কাণ্ডের যে লেন্টিসেল থাকে, মনে করো তোমার সাপোজ এইটা তোমার একটা কাণ্ড, এই কাণ্ডে তোমার এখানে মনে করো একটা ফাঁকা ফাঁকা আছে, হ্যাঁ, খুবই ছোট ছোট এটা। তো এই লেন্টিসেল দিয়ে কি হচ্ছে, তোমার এই পানি বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, পানি এখান থেকে কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে, এটা দিয়ে তোমার পানি বের হয়ে যাচ্ছে, এটাকে তোমার কি বলা হচ্ছে, লেন্টিকুলার প্রশোধন। ওকে, ত্বকীয় প্রশোধনটাও সেম এটা। তো এটা তোমার একটা খ নম্বরও দেয়, গ নম্বরও দেয়, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বা। এবার দেখো পত্ররন্ধ্র নিয়ে আমরা পড়বো। আসলে পত্ররন্ধ্র জিনিসটা কি, পাতার ঊর্ধ্ব এবং নিম্ন তলের বহিতকে, এপিডার্মিস যেটাকে বলা হয়, এখানে 2টি রক্ষী কোষ দিয়ে পরিবেষ্টিত হয়ে সূক্ষ্ম পত্ররন্ধ্রকে পত্ররন্ধ্র বা স্টোমাটা বলে। মানে বিষয়টা কিরকম, তোমার হচ্ছে এইরকম অনেকটা, ঠিক আছে, এইরকম, মানে এই সাইডে একটা রক্ষী কোষ, এই সাইডে একটা রক্ষী কোষ, এখান দিয়ে মনে করো তোমার পানিটা বের হয়ে চলে যাচ্ছে, এটা। এখন দেখো এইখানে তোমার কয়টা জিনিস একটু জেনে রাখতে হবে, যে এই পত্ররন্ধ্রটা তোমার কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে। দেখো আমরা যে সকালবেলায়
ঠিক আছে, সকাল যে 10টা থেকে 11টা এই টাইমটাই তোমার পত্ররন্ধ্র, এবং বিকাল মানে দুপুর মেনত 2টা থেকে 3টায় পত্ররন্ধ্র পুরোপুরি খোলা থাকে, এবং বাকি টাইম আংশিক খোলা থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রাতে পুরোপুরি বন্ধ থাকে। ঠিক আছে, রাতে পুরোপুরি বন্ধ থাকে। এরপরে দেখো, উদ্ভিদের প্রধান 3টি শারীরবৃত্তীয় কাজে পত্ররন্ধ্র অংশগ্রহণ করে। কি কি? সালোক সংশ্লেষণ, শ্বসন, আর হচ্ছে আরেকটা কি, প্রশোধন। ঠিক আছে, এবার দেখো পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কৌশল। এটা তোমার রিটেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে বইয়ে এই জিনিসটা দেখানোর আগে, কারণ বইয়ে এখানে অনেক কথা লেখা আছে, তার আগে আমি তোমাকে কয়েকটা জিনিস পড়াই দিব, মুখস্থ করাই দেবো, তারপরে তুমি বইটা রিডিং করবা, দেখবা তোমার কাছে পুরো টপিকটাই সহজ লাগতেছে, এবং তোমার ছন্দ দিয়ে মনে রাখা দিব, সমস্যা নেই। ট্রিক্স দেখো, এইখানে আমরা চলে যাই। প্রথম কথায় তুমি মনে রাখবা, অন্ত অভিশ্রবণ যদি হয় তাহলে পত্ররন্ধ্র খোলা, বহি অভিশ্রবণ হলে পত্ররন্ধ্র বন্ধ। যদি মনে রাখতে খুবই কষ্ট হয়, মনে রাখবা বতে বহি অভিশ্রবণ, বতে বন্ধ, বতে বহি অভিশ্রবণ, বতে বন্ধ। দেখো, অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়। অন্ত অভিশোষণ প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত মানে মোটা হয়ে গেল, এবং পত্ররন্ধ্র তখন কি হলো, খুলে গেল। বহি অভিশ্রবণ প্রক্রিয়ায় রক্ষী কোষে স্ফীতি শিথিল হয়, মানে স্ফীতিটাকে কমায় আনে, ফলে পত্ররন্ধ্রটাও কি হয়, বন্ধ হয়ে যায়। বুঝলা? বতে বহি অভিশ্রবণ, বতে বন্ধ, এটা তোমার 1 নম্বর কথা, বেসিক কথা। রক্ষী কোষের স্ফীতি ও শিথিল অবস্থায় সৃষ্টির জন্য আলো প্রধান ভূমিকা পালন করে। তোমার আলো আছে, স্ফীত হচ্ছে, আলো নাই, শিথিল হয়ে যাচ্ছে, বিষয়টা অনেকটা এরকম। এরপরে দেখো, তোমার পত্ররন্ধ্র খোলা বন্ধ নিয়ে তোমার 3টা মতবাদ আছে। 3টা মতবাদের মেইন কনসেপ্টটা তোমাকে মনে রাখতে হবে, তারপরে হাবিজাবি যা পড়ার পর মেইন কথাটা আগে মনে রাখো। 3জন বিজ্ঞানীর নাম। 1 নম্বর হচ্ছে ভন মোল। সে কি বলছে? রক্ষী কোষের স্ফীতি পরিবর্তন খোলা বন্ধের জন্য দায়ী। বেসিক কথা বলছে, তোমার রক্ষী কোষ স্ফীত হচ্ছে, খুলে গেল, বন্ধ, শিথিল হচ্ছে, বন্ধ হয়ে গেল। এই কথাটা কে বলছে? বিজ্ঞানী ভন মোল। ওকে, এরপরে দেখো লয়েড, বিজ্ঞানী লয়েড কি বলছে? স্টার্চ সুগার মতবাদ। ঠিক আছে, স্টার্চ সুগার মতবাদ। আর সাইরি কি বলছে? শ্বেতসার চিনি মতবাদ। এখন দেখো, তোমার দুইটাতে একই কথা, তাই না? শ্বেতসার আর চিনি, চিনি মানে সুগার, শ্বেতসার মানে তো স্টার্চ, তো এটা একই রকম কথা, কিন্তু ওর বাংলা ইংলিশ দিয়ে লিখছে। যাই হোক, তো মনে রাখবা, লয়েড হচ্ছে স্টার্চ সুগার, আর সাইরি হচ্ছে শ্বেতসার চিনি। মানে সাইরি বলছে শ্বেতসার এবং চিনির কারণে তোমার পত্ররন্ধ্র বন্ধ হচ্ছে বা খুলে যাচ্ছে। লয়েড বলছে স্টার্চ সুগারের কারণে তোমার পত্ররন্ধ্র খুলে যাচ্ছে বা বন্ধ হচ্ছে। ভনমল বলছে রক্ষী কোষের স্ফীতির জন্য পত্ররন্ধ্র খুলে যাচ্ছে বা বন্ধ হচ্ছে। এইটা হচ্ছে তোমার এটার বেসিক কথা, এইটুক তোমাকে মাথায় রাখতেই হবে, তাহলে তুমি এইটুক টপিক বুঝতে পারবা। তারপরে তুমি বইটা রিডিং করো, দেখবা যে এই পুরো টপিকটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। এটাই সবচেয়ে রিসেন্ট এবং সবচেয়ে অ্যাকুরেট বলা যায়, অনেকটা অ্যাকুরেট। তো কে এটা বলছে? বিজ্ঞানী ইমামুরা। বিজ্ঞানী ইমামুরা এই কথাটা বলছে, রক্ষী কোষের পটাশিয়াম আয়ন প্রবেশ প্রমাণ করেন, মানে সে প্রমাণ করছে কি, যে রক্ষী কোষে পটাশিয়াম আয়ন প্রবেশ করে। ঠিক আছে, মনে করো এটা তোমার একটা রক্ষী কোষ, এইখানে কি হলো, তোমার পটাশিয়াম আয়ন প্রবেশ করলো। ঠিক আছে, হলো, পটাশিয়াম আয়ন প্রবেশ করে গেল। পরে তিনি কি বললেন, যে এই পটাশিয়াম প্রবেশকে রক্ষী কোষের স্ফীতির মূল কারণ। এই রক্ষী কোষটা যে স্ফীত হয়ে যাবে, ঠিক আছে, এই রক্ষী কোষটা মনে করো স্ফীত হয়ে যাচ্ছে, এটার মেইন কারণ কি? এটার মেইন কারণই হচ্ছে তোমার এই পটাশিয়াম। রক্ষী কোষটা তোমার স্ফীত হয়ে গেল, তোমার আগে মনে করো এরকম ছিল, এটা এরকম হয়ে গেল, এখন স্ফীত হয়ে গেল। এখন এইটার ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করে, সেটা কি? তোমার এখানে মনে করো ব্লু লাইট দিলাম আমি, নীল আলো, ব্লু লাইট আমি এখানে দিলাম। ঠিক আছে, ব্লু লাইট দিলে তোমার কি হবে? ব্লু লাইট দিলে হচ্ছে তোমার পটাশিয়াম, ব্লু লাইট এবং পটাশিয়ামের কারণে তোমার কি হবে? এই রক্ষী কোষটা তোমার স্ফীত হয়ে যাবে। ঠিক আছে, এই পটাশিয়াম আর হচ্ছে ব্লু লাইট। এখন এইখানে তোমাকে একটা কথা বলি, দেখো তোমার পত্ররন্ধ্র খুললো, বন্ধ হওয়া লাগবে না। দেখো, আলোর নীল অংশ বা ব্লু লাইট, তোমার কাছে একটা রক্ষী কোষ আছে, সেখানে তোমার পটাশিয়াম এসে, পটাশিয়াম তারপরে ব্লু লাইট এগুলা এসে এটাকে স্ফীত করে তোমার পত্ররন্ধ্রটাকে খুলে দিল, ভালো কথা। এখন তোমার কি হচ্ছে? সকালবেলা পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে পটাশিয়াম, এবং আস্তে আস্তে কি হয় দেখা গেল, এখানে সুক্রোজের পরিমাণ বাড়তে থাকে। এখানে কি হচ্ছে দেখো, এখানে তোমার মনে করো সুক্রোজ,
সুক্রোজের পরিমাণ এখানে বাড়তে থাকে। সুক্রোজ বাড়লে সমস্যা কি? এই সুক্রোজটা কি করে দেখো, সন্ধ্যার প্রথমে পটাশিয়াম এবং পরে সুক্রোজে সে পানি বের করে দেয়, যে পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়। মানে তোমার আলটিমেটলি এখানে তিনটে ফ্যাক্টর কাজ করে। এই দেখো, এই ব্লু লাইট পটাশিয়াম হচ্ছে তোমার পত্ররন্ধ্র খুললো, সুক্রোজ জমা হচ্ছে, মানে পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেল। ক্লিয়ার? ইমামুরা যে মতবাদটা দিছে সেই মতবাদটা কি ক্লিয়ার? এখন দেখো, তোমার ব্রেনের উপর প্রেশার দেওয়ার কোনো দরকার নেই, তোকে আমি এমনি মনে রাখাই দিচ্ছি। ঠিক আছে, তুমি এখন কি টপিক পড়তেছো বলো তো? প্রসাধন না? দেখো, প্রসাধন দিয়ে তুমি কথাটাকে মনে রাখবা। প্রসাধনের পথে হচ্ছে পটাশিয়াম, তালিবস্য মানে দন্তস্য মানে সুক্রোজ, আর নতে হচ্ছে নীল বা ব্লু লাইট। সো তোমাকে যদি প্রসাধন থেকে মতবাদ লিখতে দেয়, ইমামুরা বা মেইন মতবাদটা লিখতে দিবে, সেইখান থেকে তুমি লিখবা কি, পতে পটাশিয়াম, তালিবস্যতে সুক্রোজ, আর নতে নীল। পটাশিয়াম এবং নীল আলোর প্রভাবে তোমার পত্ররন্ধ্রটা খুলে গেল, তারপরে সুক্রোজের প্রভাবে পত্ররন্ধ্রটা আস্তে আস্তে বিকেল বেলায় বন্ধ হয়ে গেল। বুঝিয়াছো? আচ্ছা, এখন আসো বই একটু দেখাই দিই। এই যে পত্ররন্ধ্র খোলা বন্ধ হয়, এই দেখো এখানে বিভিন্ন মতবাদের কথা বলছে। এই যে ভন ওয়েল, তারপরে হচ্ছে ভন মোল, তারপরে হচ্ছে লয়েড, আর এটা হচ্ছে কি ছিল জানি, সাইরি। দেখো এই যে পত্ররন্ধ্র, তোমার খোলা পত্ররন্ধ্র মানে কি, দেখো তো এই দেখো, তোমার এই জায়গাটা এরকম ফাঁকা হয়ে আছে, আর বন্ধ পত্ররন্ধ্র মানে এটা তোমার বন্ধ হয়ে আছে। ঠিক আছে, সো কে খুললো কে বন্ধ করলো, সমস্ত মতবাদ ক্লিয়ার। দেখো, ভন মোল কি বলছে তোমার, রক্ষিকোষীয় স্ফীতি। তোমার লয়েড কি বলছিল মনে আছে, স্টার সুগার মতবাদ। তারপরে তোমার সাইরি কি বলছিল, শ্বেতসার চিনির এই দেখো আন্তঃপরিবর্তন কোষের পিএইচ এর জন্য ঘটে, রাত্রে বেলা সূর্য না থাকে, সালোক সংশ্লেষণ বন্ধ থাকে, শ্বসন চলতে থাকে, এটা করে তোমার আলটিমেটলি কি হয়, খোলা বন্ধ হয়। দেখো, আধুনিক প্রবাহ মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ কে দিচ্ছে, বিজ্ঞানী ইমামুরা। ঠিক আছে, কি করছে, এই যে পটাশিয়াম আয়নের লক্ষ্য করছে যে কি হয়, কোন আলোতে হয়, দেখো নীল আলোতে হয়, পটাশিয়ামের প্রভাবে খুলে গেল। ঠিক আছে, পত্ররন্ধ্র বন্ধ হওয়া কি আছে, এই যে রক্ষিকোষ থেকে পটাশিয়াম বের হয়ে যায়, সাথে পানিও বের হয়ে যায়, রক্ষিকোষ স্ফীতি হয়, শীতলে বন্ধ হয়ে যায়, শেষ। এই যে এখানে তোমার হচ্ছে এই লেখা আছে যে নীল আলোতে পটাশিয়াম প্লাস ক্লোরাইড প্রবেশ এবং সেখানে ম্যালেট তৈরি হয়, এই ফটোসিনথেসিসের ফলে সুক্রোজ তৈরি হয়, এগুলো দিয়ে শেষ। সো এই টপিকটা তুমি বুঝছো কিনা? এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, রিটেনে এটা আসে। এরপরে তোমাকে আবার বললাম যে কি, প্রভাবক। তোমার জন্য প্রভাবক পড়ার নিয়মটা কি, সবার আগে তুমি বাহ্যিক প্রভাবকের হেডিং গুলো পড়বা, আলো, তারপরে পানি নাকি তাপ, এগুলো তুমি হেডিং গুলো পড়বা। সেকেন্ড তোমার টপিক হচ্ছে কি, তুমি এইখান থেকে পড়বা হচ্ছে ভিতরে যে কোনটা বাড়লে বাড়ে কমলে কমে, এটা তোমার একটা প্রপোর্শনাল কোনটা আর ইনভার্সলি প্রপোর্শনাল কোনটা, এটা তুমি পড়বা। দেখো, প্রসাধনের প্রভাবক সমূহ, বাহ্যিক প্রভাবক সমূহের মধ্যে কি আছে, যেমন তোমার আলো। তোমার আলো কি আছে, তুমি জানোই যে তোমাকে একটু আগে পড়ালাম যে ব্লু লাইট, নীল আলো, নীল আলোতে প্রসাধন ভালো হয়। সালোক সংশ্লেষণও আলোর একটা ব্যাপার আছে, ওটা আমি পড়াই দেবনি। সো তুমি মনে রাখো, প্রসাধনে দন্তন্যতে নীল। ঠিক আছে, দেখো প্রসেদন, প্রসেদনের নতে হচ্ছে নীল আলো। ঠিক আছে, আর যেটা সালোক সংশ্লেষণ, তাই না, সালোক সংশ্লেষণ, দেখো লাস্টের ন আছে না, এটা তোমার এখানে নতে লাভ নাই, তোমার এখানে মনে রাখতে হবে হচ্ছে কি, বেনি কলা, বেনি কলা। ঠিক আছে, সালোক সংশ্লেষণে বেনি কলা, বেতে হচ্ছে বেগুনি, নিতে নীল, কতে কমলা, লতে লাল। এবং সবচেয়ে কোন আলোতে ভালো হয়, এই যে সালোক সংশ্লেষণে লতে লাল। ঠিক আছে, তো কোন আলো তোমাকে নাম দিয়ে তুমি এখান থেকে মনে রাখতে পারবা। আলো গেল, তাপমাত্রা গেল, আপেক্ষিক আর্দ্রতা তুমি কি মনে রাখবা, এই দেখো এটা তোমার ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো তুমি প্রসেদন, প্রপোর্শনাল 1 বাই আপেক্ষিক আর্দ্রতা, মানে আপেক্ষিক আর্দ্রতা বাড়লে বা আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রসাধন হার বাড়ে, আর বাড়লে কমে। বায়ু প্রভাব পড়লা, আবহাওয়া মণ্ডলের চাপ কি হবে, আবহাওয়া মণ্ডলের চাপটা ব্যতিক্রম। ঠিক আছে, এটার সাথে কি মনে রাখবা, আবহাওয়া মণ্ডলের চাপ। ঠিক আছে, আবহাওয়া মণ্ডলের চাপ মনে রাখবা, যে চাপ বাড়লে প্রসাধন কমে যায়। এবার দেখো অভ্যন্তরীণ, এটা তোমার গুরুত্বপূর্ণ। দেখো, মৌল বিটপের অনুপাত, তারপরে পাতার আয়তনের সংখ্যা, মানে তোমার পাতা বেশি হলে প্রসাধন বেশি, পাতা কম হলে প্রসাধন কম, সিম্পল কথা। তারপরে হচ্ছে তোমার পাতার বয়স আছে, পাতার গঠন আছে, যে তোমার মাঝারি পাতায় না ইয়া পাতায়, তোমার এই দেখো পাতার গঠন, তোমার
পাতায় পাতলা কিউটিকল, পাতলা কোষপ্রাচীর, অধিক স্পঞ্জি টিস্যু এবং উন্মুক্ত পত্ররন্ধ্র থাকলে প্রসাধন বেশি হবে। অধিক স্পঞ্জি, উন্মুক্ত পত্ররন্ধ্র, এই কথায় ফোকাস দিবা। মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ, পাতার মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ বেশি হলে প্রসাধন হার বেড়ে যায়। জীবনের শক্তি পড়লা। এরপর দেখো প্রসাধনের উপকারিতা অপকারিতা, এই টপিকটা একবার রিডিং করলে পারবা, এনে বুঝার কিছু নেই। তোমাকে যেটা বললাম যে 99% পানি তো বের করে দিচ্ছ, আর 1% পানি বের করে দিলে তো কাজটা মরে গেল, তাই না? তো এইটা হচ্ছে যে প্রয়োজনীয় অমঙ্গল কেন বলছে, এখানে এগুলা লেখা আছে। এই দেখো এখানে বলছিলাম না তোমাকে, বইয়ের একটা জায়গায় লেখা আছে 95 থেকে 98, এই যে এখানে, ওখানে লেখা ছিল 90 থেকে 95, এখানে 95 থেকে 98। আচ্ছা, এই টপিকটা থেকে তোমার কি আছে দেখো, তোমার সমস্ত ক নম্বরের কোশ্চেন এখানে। অভিস্রবণ কাকে বলে, ডিফিউশন কাকে বলে, টার্জিডিটি কাকে বলে, ইমবাইবিশন কাকে বলে, বাষ্পীভবন কাকে বলে, সব ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। দেখো অভিস্রবণ জিনিসটা কি, একই দ্রাবক বিশিষ্ট দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য পদ্মা দ্বারা পাশাপাশি পৃথক করা থাকলে দ্রাবক পদার্থ যে প্রক্রিয়ায় তার বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকা থেকে ব্যাপিত হবে তাকে অভিস্রবণ বলা হয়। বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো প্রথম কথা হচ্ছে তোমার একটা বৈষম্যভেদ্য পদ্মা থাকা লাগবে, ঠিক আছে? কথাটা কি বলছে দেখো, যে একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্ব দ্রবণ, তোমার কাছে এখানেও যে দ্রাবক, এখানেও একই দ্রাবক, সেম, ঠিক আছে? একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, কিন্তু এদের ঘনত্ব আবার আলাদা। বৈষম্যভেদ্য পদ্ধতি আলাদা করা থাকলে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকা, ধরে নাও এটার ঘনত্ব বেশি, ঠিক আছে, এইটার ঘনত্ব বেশি, এইটার ঘনত্ব কম। এই দেখো বেশি ঘনত্বের এলাকা থেকে তোমার কম ঘনত্বের এলাকাতে যাচ্ছে, এইটাকে তোমার বলা হচ্ছে কি, এটাকে তোমার বলা হচ্ছে এই যে অভিস্রবণ। ওকে, ক্লিয়ার? এরপরে তোমার কি আছে যে ডিফিউশন মানে তুমি জানো ব্যাপন, খুব সিম্পল, যে অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থান থেকে যাবে। তারপর টার্জিডিটি মানে কি, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষের স্ফীত হওয়ার অবস্থাকে টার্জিডিটি বলা হয়। ইমবাবিশন কি, কলয়েড জাতীয় শুষ্ক ও আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাবিশন বলা হয়। সো এখান থেকে তুমি এইটুকুই পড়বা। ওকে, তো আমাদের মোটামুটি দুইটা খুব গুরুত্বপূর্ণ টপিক শেষ হলো। এখন আরো দুইটা খুব গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর কি বলে শ্বসন। এটা নিয়ে আমরা এখন পড়বো। এখন আমরা শুরু করবো হচ্ছে সালোক সংশ্লেষণ, ঠিক আছে? এই টপিকটা তোমাদের রিটেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলো টপিক পড়া আছে। তো দেখো ফার্স্টে আমরা সংজ্ঞাটা পড়ি। সংজ্ঞাটা পড়ার আগে তোমাকে একটু বিক্রিয়াটা একটু বুঝতে হবে, মানে বিক্রিয়ার বেসিক কথাটা কি, তোমার কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, ঠিক আছে, এই দুটা যখন তোমার আলো, ঠিক আছে, এবং ক্লোরোফিল, ঠিক আছে, আলো ক্লোরোফিল, এইটার সাহায্যে যখন তোমার বিক্রিয়া করতেছে তখন তোমার গ্লুকোজ তৈরি করতেছে, C6H12O6 প্লাস বাই প্রোডাক্ট হিসেবে তোমার পানি, অক্সিজেন এগুলো উৎপন্ন হয়। তো এই যে জিনিসটা হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটাই আসলে তোমার সালোক সংশ্লেষণ। এই যে তোমার এই যে গ্লুকোজ যে তৈরি হচ্ছে, এটাই তোমার সালোক সংশ্লেষণ। তো আসো আমরা সংজ্ঞাটা পড়ি। দেখো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল আলোক শক্তিকে এটিপি এবং NADPH+ নামক রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এবং রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে, তাকেই সালোক সংশ্লেষণ বলা হয়। সহজ কথা, ঠিক আছে? এরপর দেখেন কিছু MCQ আছে আমাদের, সেগুলো আমরা একটু দেখি যে সালোক সংশ্লেষণ অঙ্গ কি কি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লোরোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে ঘটে থাকে। কাজেই ক্লোরোপ্লাস্ট হলো সালোক সংশ্লেষণের প্রধান স্থান। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এরপরে দেখো নিচে তুমি এইটুকু টপিকে পড়বা, এখান থেকে তোমার গুরুত্বপূর্ণ কি টপিক কি আছে আমি বলি। দেখো যে কোনটার কালার কি, যেমন হচ্ছে এই যে ফাইকোবিলিনস, ক্যারোটিনয়েডস, ফাইকোসায়ানিন, এগুলা নিচে আছে, আমি দেখাচ্ছি। এখান থেকে MCQ দেখো তোমার কি কি আছে, যে সবুজ শৈবাল যেমন রিক্সিয়া, এগুলা থাইলাকয়েডে, বায়োফাইটার মতো সমস্ত দেহেই ক্লোরোপ্লাস্ট থাকে। সবুজ পাতাকেই ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো এখান থেকে তোমার মেন আসলে MCQ পড়া, এটাও তোমার MCQ এর জন্য পড়তে হবে যে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল A, ক্লোরোফিল B, জ্যান্থোফিল যেটা কালার হলুদ, ক্যারোটিন, পিগমেন্ট থাকে, ঠিক আছে? এই দেখো এই যে
জ্যান্থোফিল এটা হলুদ কালার, আর ক্যারোটিন কমলা। এটা মনে রাখবে কি করে, দেখো জ্যান্থোফিল এটা হলুদ মনে থাকে, ক্যারোটিন হচ্ছে কতে ক্যারোটিন কতে কমলা, ঠিক আছে, কতে ক্যারোটিন কতে কমলা। আরেকটা আছে কি, যেটা হচ্ছে এই যে ওটা মানে নিচে আছে, আমি দেখাচ্ছি দাঁড়াও, এই যে ফাইকোবিলিনস আর ফাইকো, এই যে নীল রঙের যে রঞ্জক পদার্থ ফাইকোসায়ানিন, আর লাল রঙের রঞ্জক পদার্থ ফাইকো এরিথ্রিন। দেখো এরিথ্রিন, এরিথ্রিন আছে না লাস্টে, এরিথ্রিন। দেখো এরিথ্রিনের সাথে তোমার এরিথ্রোসাইটের মিল আছে। এরিথ্রোসাইট কোথায় পড়ছো বলো তো, আরবিসি তে পড়ছো না, আরবিসির অপর নাম এরিথ্রোসাইট, মানেই তোমার লাল কালার, এভাবে মনে রাখবা, ঠিক আছে। এরিথ্রিনের সাথে তোমার কিসের মিল আছে, আরবিসির মিল আছে, এবং সেটা কি বলা হচ্ছে, লাল কালার। আরেকটা দেখো ফাইকোসায়োনিন, সায়োনিন লাস্টে নিন আছে তাই না, নিনতে মনে রাখবা, নতে নীল। সো তোমার চারটা কালার খুব গুরুত্বপূর্ণ মনে রাখা এমসিকিউ এর জন্য। এগুলো সব এমসিকিউ পড়া আসলে এখানে নাই কিছু। ফটো সিস্টেম 1 2 এটা একটু বলি, দেখো ফটো সিস্টেম 1 আর 2 এর মধ্যে পার্থক্যটা পড়তে হবে, হ্যাঁ। ফটো সিস্টেম 1টা কি জিনিস, তোমার ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দার বাইরে অবস্থান করে। আর ফটো সিস্টেম 2টা কি, ক্লোরোপ্লাস্টের গানার থাইলাকয়েডের ভেতরে অবস্থান করে। এটা বিক্রিয়া কিন্তু কত, তোমার ক্লোরোফিল এ 700, আর ওটা হচ্ছে তোমার ক্লোরোফিল এ হচ্ছে 680। এবার দেখো চক্রীয় অচক্রীয় কোথায় থাকে, সিস্টেম 1 এ হচ্ছে চক্রীয় অচক্রীয় থাকে, কিন্তু সিস্টেম 2 তে শুধুমাত্র চক্রীয়টা থাকে। অপেক্ষাকৃত বেশি পরিমাণ ক্লোরোফিল এ থাকে, এবার ওখানে হচ্ছে কম ক্লোরোফিল এ থাকে। ওকে, এটা দেখো তোমার মেইন যে পড়া এখান থেকে, এটা হচ্ছে এখানে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার অ্যাডমিশন সেশনে ইম্পর্টেন্ট, একাডেমিকে অতটা ইম্পর্টেন্ট না, এগুলো এখন বাদ। এই যে কৌশলটা, কৌশলটা আমাদের পড়তে হবে। এই কৌশলটা আমাদের অনেকের মনে থাকে না, এই জন্য আমি আগে তোমাকে একটু ট্রিক্স দিয়ে মনে রাখাই, তারপরে বই দেখাচ্ছি, আসো, ঠিক আছে। আচ্ছা দেখো কোথায় কি তৈরি হয় এই জিনিসটা আমাদের মনে রাখতে ফার্স্টে কষ্ট হয়। তোমরা তো ছোটবেলা থেকে পড়তেছো যে সালোক সংশ্লেষণের হচ্ছে দুইটা পর্যায়, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। দেখো আলোক নির্ভর পর্যায়, নির্ভরের তিনটা ওয়ার্ড আছে না, নির্ভর, দেখো আলোক নির্ভর তিনটা ওয়ার্ড, তাহলে তোমার তিনটা ওয়ার্ড আলা কিছু উৎপন্ন হবে, মানে এটিপি উৎপন্ন হবে, ঠিক আছে। আর এটিপি উৎপন্ন হওয়া মানে কি, তোমার এনএ ডিপি এইচ প্লাস উৎপন্ন হবে। ওকে, সো আলোক নির্ভর পর্যায়ে কি উৎপন্ন হচ্ছে এটা তোমাকে আগে মনে রাখতে হবে, এটিপি আর এনএডিপি এইচ প্লাস। এটা কোথায় হয় দেখো, এটা মনে রাখবা 3 এর সাথে টি এর মিল আছে মানে থাইলাকয়েড, আর 4 এর সাথে এস মানে স্ট্রোমা, মানে তোমার আলোক নির্ভর পর্যায়ে থাইলাকয়েডে ঘটে, উৎপন্ন হয় এটিপি এনএডিপি এইচ প্লাস। 4 মানে তোমার নিরপেক্ষ পর্যায়, নিরপেক্ষ দেখো চারটা ওয়ার্ড না, কার্বোহাইড্রেট বড়, মানে ধরে নাও চারটা ওয়ার্ড, সো নিরপেক্ষ পর্যায়ে তোমার কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। এবার দেখো এখানে আমি লিখছি যে আলোক নির্ভর পর্যায়ে এটিপি এনএডিপি এইচ প্লাস তৈরি হয়, যেটা থাইলাকয়েডের মেমব্রেনে সংঘটিত হয়। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বোহাইড্রেট বা কার্বন বিচরণ এটা হচ্ছে হয়, এবং এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়। ওকে, এরপর দেখো কার্বোহাইড্রেট সৃষ্টি তোমার তিনটা গতিপথ আছে, কেলভিন চক্র বা সি3 চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র বা সি4 চক্র, আর ক্যাম চক্র মানে ক্রাসালোসিয়ান অ্যাসিড মেটাবলিজম। সো তিনটা চক্র থেকে তোমার এই প্রথম দুইটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এইটার ওই পুরা ওই মানে গোল গোল ঘুরে আসে, ওইটা আমাদের লাগবে। এখন দেখো তোমার এই সি3 আর সি4 চক্রটা মনে রাখতে কষ্ট হয়, তাই না। এই মনে রাখা যেন কষ্ট না হয় এই জন্য এখানে আমরা একটু শিখি, যেটা আমরা কিভাবে মনে রাখবো বেসিক কথাগুলো লিখবা। C3 C4 তুমি তো 1 থেকে 4 লিখতে পারো তাই না, তাহলে কষ্ট করে লিখবা 1 2 3 4, কষ্ট করে লেখার পরে এখানে একটা শূন্য বসাবা, এখানে 5 বসাবা, আবার শূন্য বসাবা, এখানে 5 বসাবা, মানে তোমার C3 হবে হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি টেম্পারেচারে, C4 হবে তোমার 30 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারে। ওকে, এরপর দেখো তোমার এখানে তোমার 50 ppm লাগবে, আর এখানে তোমার 0.1 ppm লাগবে, এরকম তো তোমার টেম্পারেচার ইয়াতে গেল। এখন তোমার এই যে দুটা কথা লিখছি আমি, এখানে 3 আর এখানে ও, এটা মানে কি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমার এই ইয়াটা মনে রাখা। তোমার এই সি3 চক্রের প্রথম যে স্থায়ী পদার্থ সেটার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর ওতে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, মানে তোমার যে কোন গতিপথটা চলতেছে এটা তুমি মনে রাখবা কি করে, 3 দিয়ে হচ্ছে তোমার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর ও দিয়ে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে,
এরপরে আবার দেখো লিখছি আমি আর আর পি, তাই না? আর মানে কি, পি মানে কি? কার্বন ডাইঅক্সাইড প্রথম গ্রহণ করবে C3 পথে রাইবোলোজ 1,5 বিস ফসফেট, আর পিতে কি ফসফোইরল পাইরুভিক অ্যাসিড। এটা যখন তোমাকে পুরাটা বুঝায় পড়াবো তখন বুঝবা। আপাতত খালি মনে রাখো C3 এর ক্ষেত্রে 3 আর আর, C4 এর ক্ষেত্রে ও আর পি মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাইরুভিক ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, আর এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কোথায় কি হয় এটা তোমাকে শিখিয়ে দিব। আর এখানে একটা কথা মনে রাখবা, ক্রানজেনেটমি থাকে না, এখানে থাকে। আরেকটা বিষয়, এটা তোমার খ নম্বরে অনেক সময় দেয় বা গ নম্বরেও দেয়, C3 C4 এর মধ্যে পার্থক্য লেখো। সো তুমি এইটুক পয়েন্টও লিখতে পারবা। আচ্ছা, এইবার আসো আমরা পড়াতে চলে যাই। এই যে আলোক নির্ভর পর্যায়ে তোমাকে শিখালাম ফসফোরেশন, এইগুলা তুমি দেখলা, পারবা এগুলো আশা করি। এরপরে এই যে তোমার ফটোসিস্টেম 1 2 এটা দেখবা, এটা দেখালাম। এই যে কেলভিন চক্র, এই যে তোমার আসল পড়া। আসো, তোমাকে আমি কেলভিন চক্রে কি বলছিলাম বলো তো, মনে করো। তোমাকে বলছিলাম 3 থাকবে, তাই না? আর ওদিকে তোমার কি ছিল, ও ছিল। এখানে তোমার আর থাকবে, তাই না? এখানে আর মানে কি, রাইবোলোজ 1,5 বিস ফসফেট। ওকে, আসো আমরা 3 খুঁজি আর আর খুঁজি। 3 কোথায় আছে? এই দেখো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর মানে কি, রাইবোলোজ 1,5 বিস ফসফেট। তোমাকে আমি কি বলছিলাম, কার্বন ডাইঅক্সাইডের প্রথম গৃহীতাকে রাইবোলোজ 1,5 বিস ফসফেট। এই দেখো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো, আর এইখান থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ। সুতরাং তুমি এখন এই পাথওয়েটাকে মুখস্থ করতে পারবা। দেখো আমরা শুরু করি। তোমার রাইবোলোজ 1,5 বিস ফসফেট যেটা, তাই না? রাইবোলোজ 1,5 বিস ফসফেট, আমি সংক্ষেপে লিখলাম রাইবোলোজ 1,5 বিস ফসফেট। এইখানে তোমার কি হলো, তোমার এইখানে তোমার কার্বন ডাইঅক্সাইডের প্রথম গৃহীতা মানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো, মনে পড়ে? শকের মধ্যে বললাম, গ্রহণ করার পরে সে কি তৈরি করবে? গ্রহণ করার পরে সে তৈরি করবে হচ্ছে কিটো অ্যাসিড। ওকে, গ্রহণ করার পরে সে কি তৈরি করলো? অস্থায়ী কিটো অ্যাসিড। এটা দেখছো তোমার অস্থায়ী, অস্থায়ী একটা জিনিস, তাই না? অস্থায়ী কিটো অ্যাসিড, ঠিক আছে? অস্থায়ী কিটো অ্যাসিড থেকে সে এখন এর স্থায়ী কিছু তৈরি করবে। সেই স্থায়ীটার নাম কি? 3 দিয়ে হবে অবশ্যই। 3 মানে কি? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হওয়ার পরে মনে রাখবা, যেখানে 3 আছে সেখানে 1 3 চলে আসবে, বা যেখানে 5 আছে সেখানে 1 5 চলে আসবে। মানে কি, দেখো এখানে তোমার 5 আসে না, 1 5 চলে আসছে। এখানে 3 আছে, 1 3 চলে আসছে। মানে এখান থেকে তোমার কি হবে, 1 3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, এরপরে দেখো এইখান থেকে তোমার তৈরি হচ্ছে কি, আলটিমেটলি গ্লিসারলডিহাইড 3 ফসফেট। ঠিক আছে, এখান থেকে তৈরি হলো কি, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এইখান থেকেই তোমার এখন কি হবে দেখো, এইটা আর অ্যাসিটন 3 ফসফেট মিলে, এইটার সাথে তোমার অ্যাসিটন 3 ফসফেট, ঠিক আছে, এইটা মিলে তোমার কি তৈরি করবে, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। দেখো 1,6 থাকা মানে 6 হয়ে যাবে, ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট, দিয়ে গ্লুকোজ প্লাস স্টার সুক্রোজ। তো আলটিমেটলি তোমার এই পাতার উদ্দেশ্যই হচ্ছে তোমার গ্লুকোজ তৈরি করা। সো বুঝতে পারছো কোথা থেকে কি হলো? এখন দেখো এই যে গ্লিসারলডিহাইড আর অ্যাসিটন 3 ফসফেট, এইখান থেকে ঘুরে তোমার কোথায় আসলো, জাইলুলোজ 1,5 ফসফেট, জাইলুলোজ থেকে রাইবোলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 1,5 বিস ফসফেট। এই যে তোমার এটা তোমার কেলভিন বা C3 চক্র। খুবই সহজ, যদি তুমি মনে রাখতে পারো। জাস্ট দুইটা কথা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে তোমার আর। ওকে, দিয়ে তুমি এটা লিখবা। এখন তুমি বলবা যে ভাই এইগুলা দেওয়ার দরকার আছে, যদি তোমার মনে না থাকে দরকার নাই দেওয়ার। ঠিক আছে, এইটা দেওয়ার পরে তুমি এখন এই পেজটা রিডিং করবা। জাস্ট এই পেজটা রিডিং করে তোমার কাছে দেখবা যে এই পুরো টপিকটাই তোমার কাছে সহজ হয়ে গেছে। তুমি জাস্ট এই জিনিসটাই চক্রকারে কি হলো, কোথা থেকে কি হলো, এই জিনিসটা তুমি একবার দেখে দেখে খাতায় লিখবা, মেইন দুইটা কথা মনে রাখবা, তাহলে তোমার হয়ে গেল। এরপরে আসো এইটা গুরুত্বপূর্ণ একটা পড়া, C3 উদ্ভিদের বৈশিষ্ট্য কোথায় কোথায় পাওয়া যায়। ঠিক আছে, এটা পড়বা এখান থেকে, দিয়ে দেখো 1 2 3 4 সবগুলো পয়েন্ট এখান থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি ম্যাক্সিমাম পয়েন্টই তুমি ছকের মধ্যে পাবা, মানে তোমাকে যেটা আমি শুরুতে শিখালাম, টেম্পারেচার কত লাগবে, তারপর কার্বন ডাইঅক্সাইড ppm কত, ক্রানজেনেটমি থাকে থাকে না, এটা। এবার দেখো স্টার্চ সুক্রোজ এখান থেকে গেল। এবার দেখো হ্যাচোস্ল্যাক চক্র, এইটা তোমার কি বলছিলাম বলতো, এখানে তোমার থাকবে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর এটা কি থাকবে তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর ওখানে তোমার কি থাকবে পি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ওকে,
আমরা ছবিতে চলে যাই ডাইরেক্ট। এই দেখো, তুমি এই যখন মনে মনে থাকবে যে তোমার 4 কার্বন বিশিষ্ট কিছু বলছে, তখন তোমার এইরকম একটা ছবি আঁকবা, ঠিক আছে? মেসোফিল কোষ আর বান্ডেল শীত। দেখো এখান থেকে তোমার কি হচ্ছে আসলে, ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড, এই যে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড থেকে তোমার কি হলো, অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড হলো। কার্বন ডাইঅক্সাইডের প্রথম গৃহীতা, এটা কি ছিল? কার্বন ডাইঅক্সাইডের প্রথম গৃহীতা না? এই যে কার্বন ডাইঅক্সাইড প্রথম গ্রহণ করলে কি করলো, অক্সালিক অ্যাসিড তৈরি করলো। এখান থেকে তোমার আলটিমেটলি ম্যালিক অ্যাসিড হয়ে ডিকার্বক্সিলেজ হলো, যে এখান থেকে C3 হয়ে মেসোফিল কোষে স্থানান্তর হয়ে C3, দেন আবার ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড। সো এইটা তোমার একটা জাস্ট চক্রাকারে পুরাটাই তোমার এখান থেকে ঘুরবে, এটাই এখান থেকে মেকানিজম। ওকে, সো তুমি জাস্ট একটা কথা মনে রাখো, বাকি জিনিস তোমার এমনি চলে আসবে, এক দুবার প্র্যাকটিস করবে। এই দেখো, অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড, এখান থেকে ম্যালিক অ্যাসিড হয়ে আবার পাইরুভিক অ্যাসিড হয়ে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড আবার অক্সালিক অ্যাসিড। সো এটা একটা চক্রাকারে ঘুরতেছে। ওকে, এরপর দেখেন দেখেছি এমসিকিউ আছে। এমসিকিউ দেখো, তুমি ওই যে আমরা অনেক সময় বলি না যে এই ছেলেটা মিচকা শয়তান, তো মিচকা দিয়ে মনে রাখবা। হ্যাঁ, মিতে হচ্ছে মিল্লাত, কাতে হচ্ছে কাউন, চতে হচ্ছে চীনা, মিচকা। তো এনএডি ম্যালিক এনজাইমের প্রকারভেদ কি কি আছে এইগুলা, মানে এটার এক্সাম্পল। আর বাকি দুটো এমনি দেখলেই পারবা। এই যে দেখো সেই ছকটা যেটা তোমাকে পড়লাম, এই ছকের মধ্যে তোমার কেন এটা পড়বা, কারণ এই ছকটা পড়লে তোমার ম্যাক্সিমাম জিনিস ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে প্রথম কার্বন ডাইঅক্সাইডের গৃহীতা আর পি মিলল, প্রথম স্থায়ী পদার্থ 3O হলো, টেম্পারেচার 10 থেকে 25, 30 থেকে 45। তারপরে দেখো যে এই যে 50 ppm, 0.1 ppm, খুবই সহজে মনে রাখতে পারো। ফটো রেসপিরেশন ঘটে ঘটে না। তারপরে এই যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম রবিস্কো, ওখানে পিইপি কার্বক্সিলেজ। তোমাকে এমন ভাবে পড়ানোর চেষ্টা করতেছি যেন তোমার এমসিকিউ সিকিউ দুটাই কভার হয়, প্লাস তোমার মনে থাকে। ঠিক আছে, এটাই আমার চেষ্টা এই ভিডিওটা বানানোর, যেন তোমাদের মনে থাকে। কারণ জাস্ট রিডিং করে যাচ্ছি দেখে দেখে, তাহলে তো মনে থাকবে না। তোমাকে যদি দু একটা ট্রিক্স না দিই মনে রাখার, বা কিভাবে জিনিসটা মুখস্থ করবা দেখায় না দিতে পারি। দেখো C4 এর বৈশিষ্ট্য, এটাও তুমি অবশ্যই পড়বা, প্রত্যেকটা পয়েন্ট রিডিং করবা। ঠিক আছে, পড়লেই পারবা। এটা হচ্ছে তুমি যে ছকে যেটা পড়ছো না, ওটাই লিখে দিবা, কার কি থাকে থাকে না। আচ্ছা, তারপরে দেখো ক্যাম চক্র, তাই না? ক্রাসালুসিয়ান বা পাথরকুচি গোত্রের উদ্ভিদে এটা সংঘটিত হয়, এই জন্য ক্যাম নামকরণ করা হয়েছে। এখান থেকে তোমার অতটা পড়ার নাই, এগুলো জাস্ট দেখে রাখবা যে হিল বিক্রিয়া, ভ্যান নিল বিক্রিয়া, তারপর রুবেন ক্যামেন এর তেজস্ক্রিয় চিহ্নিতকরণ প্রক্রিয়া, এগুলো জাস্ট রিডিং, এগুলার আর ওরকম কিছু লাগবে না। কিন্তু এইটা লাগবে এখন। দেখো ঘ নম্বরের পর আমরা চলে আসছি, সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ। ওকে, কি কি আছে দেখো, আলো, কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপমাত্রা, অক্সিজেন, খনিজ পদার্থ, বাইরে থেকে প্রাপ্ত ভিটামিন বা অন্যান্য রাসায়নিক দ্রব্য, এগুলা। ঠিক আছে, এখন কোনটা হলে কি হয় দেখো, তোমার আলো বাড়লে তো বাড়বে, সহজ কথা। কিন্তু কোন কোন আলোতে বাড়ে, তোমাকে আমি কি বলছিলাম, সালোক সংশ্লেষণ, বেনিকলা, বেনিকলা। আবার এটার মধ্যে কোনটা লালে আবার বেশি হয়, এই চারটাতে তো বেশি হয়, ওটার মধ্যে আবার লালে বেশি হয়। কার্বন ডাইঅক্সাইড, দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.05 ভাগ, কিন্তু এই প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 1% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সামঞ্জস্য রেখে সালোক সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। ওকে, মানে বিষয় হচ্ছে কি, তুমি কার্বন ডাইঅক্সাইড মাত্র 1% বাড়াতে পারবে, 1% কিন্তু অনেক, বাড়ানোর সাথে সাথে সেটা বাড়বে। পানি, পানিটা কি বলতেছে, পানির পরিমাণ কমে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যায়, সিম্পল কথা। তাপমাত্রা, দেখো এইটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, যে অপটিমাম টেম্পারেচার কত, সালোক সংশ্লেষণের অপটিমাম টেম্পারেচার কত, শ্বসনের অপটিমাম টেম্পারেচার কত, এটা আমাদের খুব উল্টাপাল্টা হয়। আচ্ছা দেখো, তোমার 0 থেকে 45-এর মধ্যে তুমি হতে পারবে। 70 ডিগ্রি তাপমাত্রায় এই প্রক্রিয়া চলতে পারে কিছু কিছু ব্যাকটেরিয়া, যেমন নীলাজ ব্যাকটেরিয়া, শৈবালের ক্ষেত্রে। 45 ডিগ্রির উপরে গেলে অধিকাংশ উদ্ভিদের এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, এবং 20 ডিগ্রি তাপমাত্রার নিচে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কমে যায়। তাই অপটিমাম টেম্পারেচার 22 থেকে 35, খুবই গুরুত্বপূর্ণ। এইটা একদম মানে মাথায় ঢুকায় নাও, 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণের। ওকে, এটা যেন ভুল না হয়, কারণ শ্বসনের ক্ষেত্রে তোমার একটু একটু আলাদা আছে এখানে, ওখানে যেন ভুল না করো। অভ্যন্তরীণ প্রভাব কি আছে দেখো, পাতার বয়স, তোমার একদম বৃদ্ধ বয়সের পাতা ভালো হবে না, একদম কুচিত ভালো হবে না, ভালো হবে কোনটা, মাঝারি। পাতার অন্তর্গঠন, ক্লোরোফিল, শর্করার পরিমাণ, তোমার যদি পাতার অভ্যন্তরে শর্করা বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ কমে যাবে। এই 11 নম্বর এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্রোটোপ্লাজম, পটাশিয়াম, এই দেখো এটা
ইম্পর্টেন্ট এমসিকিউ যে তোমার অনুঘটক হিসেবে কে কাজ করে? তোমার অনুঘটক হিসেবে কাজ করে হচ্ছে পটাশিয়াম। এবং দেখো তুমি একটু আগে পড়ছো কিন্তু পটাশিয়াম পত্ররন্ধ্র খোলার ভূমিকা রাখে। ওই যে ইমামরা পড়ালাম না, প্রচ্ছেদনের ওখানে ছিল। লিমিটিং ফ্যাক্টর এবার লাগে না অতটা, এমনি একবার রিডিং করে রাখবা, অতটা গুরুত্বপূর্ণ নয়। এইখানে যে জিনিসগুলো আছে এটা তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এইটুক টপিক। হ্যাঁ, এরপরে এইগুলা লাগে না, এগুলো লাগবে না অতটা। সালোক সংশ্লেষণে কোথাও উৎপন্ন, এগুলো লাগবে না। সো মোটামুটি তোমার সালোক সংশ্লেষণ থেকে এগুলাই পড়া। মেইন পড়া হচ্ছে তোমার এই পাতা, এগুলা মুখস্থ করবা, তোমাকে দেখা দিলাম কিভাবে করবা। তারপরে হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে এটা পারলেই এখান থেকে হবে। ওকে, অফ করেন একটু। এরপরে বাকি থাকলো শ্বসন। এখন আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিক নিয়ে পড়বো, শ্বসন। ঠিক আছে, এইখানে আমাদের মেইন অত সমস্যা হয় কি, ওই যে 38 না 36টা এটিপি, ওইটা হিসাবটা আমরা মিলাতে পারি না। হ্যাঁ, তো এইটা আমরা শিখবো, খুব সহজেই শিখবো। দেখো আমরা ফার্স্ট শুরু করি এটা সংজ্ঞা দিয়ে। সংজ্ঞাটা কিরকম, তুমি যে গ্লুকোজটা তোমার বডিতে আছে সেটার সাথে তুমি অক্সিজেনের জারণ করলা, অক্সিজেনের জারণ করে তোমার আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড এবং পানি এবং 36 অণু এটিপি তৈরি হলো। আগে আমরা এটাকে 38 হিসাবে গণনা করতাম। এখন দেখো এটা তোমার ক নাম্বারের জন্য মনে রাখবা। এরপরে দেখো শ্বসন অঙ্গ কি কি আছে। উদ্ভিদের প্রতিটি জীবন্ত কোষেই প্রতিদিন দিবারাত্রি 24 ঘন্টা শ্বসন কার্য চলতে থাকে। কোষীয় সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় শ্বসনের প্রধান অঙ্গ হিসেবে বিবেচিত। এইটা নিয়ে আমরা একটু পরে দেখবো যে কোথায় কোনটা হয়, সাইটোপ্লাজমে কোনটা হয়, মাইটোকন্ড্রিয়াতে কোনটা হয়। আমাদের এখানে 4টা যে ধাপ আছে ওইটা নিয়ে আমরা পড়বো। আমাদের শ্বসন দুই প্রকার, একটা সবাত শোষণ, অবাত শোষণ। এখন সবাত শোষণটা কি এটা আমরা একটু বুঝি। অ্যারোবিক রেসপিরেশন মানে যে শ্বসন প্রক্রিয়ায় তোমার মুক্ত অক্সিজেনের প্রয়োজন হবে এবং শ্বসন বস্তু সম্পূর্ণ জারিত হবে, হয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে। মানে আমরা নর্মাল যে শ্বসনের বিক্রিয়াটা করি সেটাই হচ্ছে তোমার সবাত শ্বসন, এবং অধিকাংশ জীবের ক্ষেত্রে এটা হয়। এখন সবাত শোষণে তোমার ধাপ আছে, দেখো ওই বইয়ে লম্বা করে বড় বড় ধাপ দেওয়া আছে। এই বড় ধাপ পড়ার আগে আমরা একটু শর্টে কাটে মনে রাখার মতো কিছু জিনিস আগে শিখে নিই। ঠিক আছে, আচ্ছা সেই পেজটা একটু নিচে, এই চলে আসছে আমাদের। হ্যাঁ, দেখো সবাত শোষণ, এই সবাত শোষণের পুরো জিনিসটা তোমাকে মনে রাখবা এই একটা জিনিসের মাধ্যমে। কিভাবে, দেখো প্রথম কথাই হচ্ছে তোমাকে কয়েকটা বেসিক জিনিস আগে জানতে হবে যে এক অণু তোমার NADPH সমান কত অণু এটিপি, এক অণু তোমার FAD2H FADH2 এটা সমান কত অণু এটিপি, আর এক অণু GTP সমান কত অণু এটিপি। ওকে, কিভাবে মনে রাখবা, এক অণু NADP মানে 3 অণু এটিপি, মানে তুমি এক অণু থাকলে 3 অণু লিখতে পারবা, এটা মানে তুমি 2 অণু লিখতে পারবা এটিপি। আর এক অণু জিটিপি মানে এক অণু এটিপি। এইটুক বেসিক কথা তোমাকে জেনে থাকতে হবে। ওকে, এটুকু যদি জানতে পারো তারপরে তোমাকে জানতে হবে কি যে তোমার কয়টা ধাপ আছে। 1 নম্বর ধাপের নাম সবাত শোষণে, 1 নম্বর ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নম্বর হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, 3 নম্বর হচ্ছে ক্রেবস চক্র, 4 নম্বর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওকে, সো 1 নম্বরে তোমার কি আছে, 1 নম্বরে আছে তোমার গ্লাইকোলাইসিস, তারপরে আছে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, তারপরে আছে ক্রেবস চক্র, তারপরে আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, এখন এটা কোথায় কোনটা ঘটে এটা তোমার মনে রাখার জন্য কি করবা, প্রথমটা তোমার সাইটোপ্লাজম আর পরের সবগুলা তোমার মাইটোকন্ড্রিয়া। প্রথমটা কি হচ্ছে তোমার সাইটোপ্লাজম আর পরে সবগুলো হচ্ছে কি তোমার মাইটোকন্ড্রিয়া। ওকে, আচ্ছা এইটুকু যদি তুমি পারে থাকো তাহলে কংগ্রাচুলেশনস, তুমি মোটামুটি এখন এটা শিখতে পারবা। সেটা কি জিনিস দেখো, তুমি মনে রাখবা এভাবে যে গ্লাইকোলাইসিস, এই পুরা জিনিসটাকে তুমি এভাবে লিখবা। দেখো প্যান, প্রথমে লিখবা হচ্ছে PAN প্যান, তারপরে লিখবা তুমি ক্যান, তারপরে লিখবা তুমি GF, তারপরে আবার লিখবা তুমি ক্যান। সো এটা মুখে পড়বো এভাবে, প্যান ক্যান GF ক্যান নাই, প্যান ক্যান GF ক্যান নাই। মানে কি দেখো, পিতে হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস পর্যায়ে পিতে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়,
এ তে হচ্ছে কি তোমার 2 অণু এটিপি উৎপন্ন হয়, এন তে কি 2 অণু এনএডিপিএইচ উৎপন্ন হয়। এটুকু কথা ক্লিয়ার? প্যান মানে কি, পি তে হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এ তে হচ্ছে 2 অণু এটিপি, আর এন তে হচ্ছে 2 অণু এনএডিপি H+H+। ওকে, এইটুকু আশা করি ক্লিয়ার। সো আমাদের প্যান টপিক 2 হয়ে গেল। ওকে, প্যান টপিক আমাদের শেষ। এরপর দেখো অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি। তোমাকে কি বললাম এখানে, ক্যান মানে সি তে হচ্ছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, এ তে কিন্তু এটিপি না, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, আর এন তে হচ্ছে 2 অণু এনএডিপি H+H+। ক্লিয়ার? তাহলে আমাদের পরেরটাও ক্যান হয়ে গেল, প্যান ক্যান। এরপরে দেখো ক্রেবস চক্রের মধ্যে আমি কি বলছি, জিএফ ক্যান। জি তে হচ্ছে 2 অণু জিটিপি, এফ তে হচ্ছে 2 অণু FADH2, আর সি তে হচ্ছে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, এন তে হচ্ছে 6 অণু NADH+H+। ওকে, আর পরেরটা তো নাই। এখন তুমি বলতে পারো যে এটা কিভাবে এই সংখ্যাগুলো মনে রাখবো, তো খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? কষ্ট হবে না, দেখো খুব সহজে এই জিনিসটাকে বোঝাই। দেখো PAL, এটা তোমার একটা, এটা তোমার গ্লাইকোলাইসিসের মধ্যে পড়ছে, তাই না? সবাই কিন্তু তোমার দুইটা দুইটা করে, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু হচ্ছে তোমার এটিপি, আর 2 অণু হচ্ছে NADH+H+, তাই না? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, আর 2 অণু NADPH+H+। শেষ। তারপরে দেখো ক্যান, এখানে তোমার সবগুলো দুইটা করে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে, 2 অণু NADPH+H+। ওকে, প্যান ক্যান হয়ে গেল। এবার দেখো জিএফ ক্যান। ঠিক আছে, জিএফ ক্যান, এটা আমাদের পরেরটা, এটা হচ্ছে আমাদের কি ক্রেবস চক্রের মধ্যে পড়তেছে। এটা তোমার গ্লাইকোলাইসিস, এটা তোমার অ্যাসিটাইল কোয়ে, এটা তোমার ক্রেবস চক্র। দেখো এখানেও দুইটা দুইটা করে, প্রথম দুইটা 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 করে, 2 অণু জিটিপি, 2 অণু FADH2। এবার দেখো 4 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু, 4 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু হচ্ছে তোমার NADPH2। ঠিক আছে, এটা আমি সাদা খালি দিয়ে লিখতেছি কারণ এই দুটোই খালি আলাদা, বাকি সব তোমার 2 2 2 করে। এখন এইটুক তোমার হয়ে গেল। এরপরে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে লিখছি নাই। নাই মানে কি আসলে, নাই মানে হচ্ছে তোমার যতগুলা তোমার এই যে পাইলা তুমি এটিপি, জিটিপি, তাই না, NADPH2, এই সবগুলো তোমার এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এসে তোমার কনভার্ট হবে। ঠিক আছে, দেখো তোমার এখানে কি আছে যে 2 অণু এটিপি, তাই না, এখানে তোমার হবে 2 অণু এটিপি। এইখানে তোমার দেখো 2 × 3, কেন 3? এই দেখো তুমি উপরে তাকাও, এইখানে এইখানে তুমি তাকাও, এই যে বেসিকটা তোমাকে শুরুতে বললাম, মানে তোমার 6 অণু এটিপি। তাহলে তোমার আলটিমেটলি কিন্তু তোমার 8 অণু এটিপি এখানে হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু 8 অণু এটিপি এখানে হয়। আচ্ছা, সেটা আমরা দেখতেছি একটু পরে। তারপরে দেখো গেল এই যে এখানে তোমার কত হবে, 6 অণু এটিপি হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে জিটিপি মানে 2 অণু জিটিপি মানে 2 অণু জিটিপি। ওকে, এইটা মানে কত, 3 দুগুণে না 2 দুগুণে 4, কারণ এখানে 2 × 2 ছিল, 4 অণু, সরি এটা এটিপি তে হবে, মানে এখানে সবকিছু এটিপি তে কনভার্ট হবে। এরপর দেখো 3 6 18, 6 × 3 18 এটিপি। বুঝতে যদি কষ্ট হয় তাহলে আমি আরেকবার বলি, দেখো যে এই যে তোমার 1 অণু NADH2, এটা মানে হচ্ছে 3 অণু এটিপি, এই জন্য আমি 3 দিয়ে গুণ দিছি। দেখো 3 দিয়ে এখানে গুণ দিছি। FADH2 হলে তোমার 2 দিয়ে গুণ দিবা, জিটিপি হলে তুমি 1 দিয়ে গুণ দিবা। ঠিক আছে, এখানে তুমি 1 দিয়ে গুণ দিবা, তাহলে তোমার কয়টা হচ্ছে, দেখো তোমার এখানে কত হলো মোট, 8 অণু এটিপি, তাই না, 8 অণু এটিপি। তোমার এইখানে কত হচ্ছে, 6 অণু এটিপি, দুইটা তুমি পাই গেলা। এইখানে কত হচ্ছে দেখো তো, 18 আর 2 20, অর্থাৎ 24। এইখানে তোমার কত হচ্ছে আলটিমেটলি 24। তাহলে তুমি এখন যোগ দাও, এখানে যোগ দাও 24। এই দেখো এই 24 তুমি নিয়ে নিলা, তারপরে এখানে তুমি 6 নিয়ে নিলা, আর এখানে তোমার 8 নিয়ে নিলা, কত হয় 24 আর 6 30, 8 6 38, তাই না? কিন্তু
এখানে আমি একটা জিনিস তখন বলতেছিলাম যে এখানে 2 অণু এটিপি মাইনাস হয়ে যাবে, কারণ 2 অণু এটিপি ব্যয়িত হয়। ঠিক আছে, এই ব্যয়িত হওয়ার হিসাবটাই হচ্ছে এখানে হবে, এই জন্য এখানে 6 হয়ে যাবে এবং 36 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো এখানে সুন্দর করে আরেকবার দেখাই। এই যে 3 দুগুণে 6 অণু এটিপি, 2 অণু ব্যয় হয়। এখানে তোমার 3 দুগুণে 6 শেষ। এখানে তোমার 4 অণু, 2 অণু আর 18 অণু, সব মিলে কত হলো? 24 আর 6 এর এখানে দুইটা মাইনাস গেলে 36 হয়ে যাবে তখন আলটিমেটলি। ঠিক আছে, এই যে তোমার এইখানে যে বক্সটা দেওয়া আছে, এই বক্সটা তোমাকে শিখালাম সবাত শোষণের। এরপর দেখো অবাত শোষণ। অবাত শোষণটা কি? অবাত শোষণটা হচ্ছে তোমার তাহলে এইটুক টপিক আশা করি বুঝতে পারছো। এখানে কি হলো, এটা যদি ভালো লেখা বুঝতে না পারো, এখানে সুন্দর করে লেখা আছে, এটা দেখে বুঝালাম, এটা বুঝছো আশা করি। এরপরে দেখো অবাত শোষণ, আর না বুঝলে কিন্তু লিখতে পারবা না। ঠিক আছে, অবাত শোষণ তোমার আলটিমেট কি হবে? দুইটা মাত্র ধাপ আছে, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রথমটার মতোই, আর একটা পরেরটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, এবং এইখানে মাত্র 2 অণু এটিপি উৎপন্ন হয়। ওখানে তোমার হচ্ছিল 36 অণু এটিপি, তাই না? আর এখানে তোমার হবে মাত্র 2 অণু এটিপি। ঠিক আছে, এখানে দেখো তোমার গ্লাইকোলাইসিসে তোমার কি হচ্ছে, গ্লুকোজ থেকে ভেঙে ইথানল তৈরি হচ্ছে, অথবা ল্যাকটিক অ্যাসিড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এবং অবাত শোষণের মেইন কনসেপ্টটা কি, তোমার এখানে অক্সিজেনের প্রয়োজন পড়ে না, অক্সিজেনের অনুপস্থিতিতে যে শোষণটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার, সেটা হচ্ছে তোমার অবাত শোষণ। পাইরুভিক অ্যাসিডের জারণ টারণ এগুলা গেল। এই যে 2 কিলো ক্যালোরি মানে তোমার 2 অণু এটিপি উৎপন্ন হয়েছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এটা গেল ফার্মেন্টেশন বা গাজন, এটা এখান থেকে পড়বা, এইটা তোমার লাগবে। ঠিক আছে, বিভিন্ন শিল্পে অবাত শ্বসনের তথা ফার্মেন্টেশনের ব্যবহার কি কি আছে দেখো। মদ শিল্পে ওয়াইন, তুমি কোথা থেকে আসছে? আঙ্গুর থেকে ওয়াইন আসে, আপেল রস থেকে সিডার প্রস্তুত করা হয়। অ্যালকোহল তোমার প্রথমে ইথাইল অ্যালকোহল, তারপরে এই যে দর্শনার চিনি, কলের চিটাগুড়, এই প্রক্রিয়া অ্যালকোহল তৈরি করা হয়। দুধ শিল্প, দুধ মানে তোমার ল্যাক্টো থাকবে, ল্যাকটিস দেখো 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আয়ুর্বেদ শিল্পে চা কফি, মাছ মাংসের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে ভিটামিন তৈরিতে ভিটামিন 1 2, থায়ামিন রিবোফ্লাভিন, ভিনেগার তৈরিতে, তারপরে কোমল পানীয়। সো এইটা তোমার অবশ্যই লাগবে এইটার জন্য। ঠিক আছে, যে এটার ব্যবহার। এরপরে এই ছকটা পড়বা অবশ্যই, যে অবাত শোষণ এবং সবাত শোষণের মধ্যে, অবাত শোষণ আর ফার্মেন্টেশনের মধ্যে পার্থক্য কি। এটা জাস্ট একবার রিডিং করলে পারবা, খুবই সিম্পল একটা বিষয়। আচ্ছা, এর আগে তোমাকে দেখাই, যেটা দেখাচ্ছিলাম এই যে এইটা দেখো। তোমার গ্লাইকোলাইসিস আসলে হচ্ছেটা কি, তোমার গ্লুকোজ, গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট ভেঙে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। সহজ, গ্লুকোজ 6, ফ্রুক্টোজ 6, ফ্রুক্টোজ 1,6। ওই গ্লাইকোলাইসিস ইয়ার মতোই কিন্তু আমরা একটু আগে যেটা পড়লাম না সালোকসংশ্লেষণ, ওটার মতোই দেখো। 3 ফসফোগ্লিসারল্ডিহাইড থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটল ফসফেট, এখান থেকে আবার দেখো 1,3 বিসফসফেট, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 গ্লিসারিক অ্যাসিড, 2 গ্লিসারিক অ্যাসিড, গ্লিসারল্ডিহাইড অ্যাসিড, লাস্টে যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। সো দেখো তুমি প্রথম ধাপে কিন্তু কি পাইছিলা, মনে 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 পড়ে প্যান পাইছিলা না? এই যে প্যানের তুমি পি এখন বের করে ফেললা। ঠিক আছে, গ্লুকোজ থেকে তুমি প্যান বের করে ফেললা। ওকে, এই পেজ এখন তোমার রিডিং দেওয়া তোমার দায়িত্ব। এর পরেরটা আমরা চলে যাই, দেখো এই যে এইটা, এইখানে তোমার কি হচ্ছে দেখো, এই যে তুমি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করলা, এর পরের ধাপটা কি এটা নিয়ে আমরা আলোচনা করব। পাইরুভিক অ্যাসিড থেকে তোমার অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হলো, এটা কিন্তু তুমি পাইছিলা। দেখো প্রথমে তোমার কি ছিল, গ্লাইকোলাইসিস, তারপরে তোমার অ্যাসিটাইল কোয়ে তৈরি, তারপরে ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস তোমার কি ছিল, প্যানের পি তৈরি হলো, এখান থেকে তুমি কি তৈরি করতেছো এখন, অ্যাসিটাইল কোয়ে তৈরি করে ফেললা। এই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে ফেললা, এর পরের ধাপে তোমার কি তৈরি হবে সেই এখানে তুমি চলে যাচ্ছ। দেখো অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার আলটিমেটলি কোথায় যাচ্ছে, সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনাইল কোয়ে, তারপরে সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড। সো এইটা একটা সার্কেলের মতো এখানে ঘুরতেছে, এটাই হচ্ছে তোমার ক্রেবস চক্র আলটিমেটলি। ওকে, 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়। এইটা হচ্ছে তোমার এখান থেকে মনে রাখতে হবে। ওকে, এরপর দেখো এটা তোমার লাগবে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে পার্থক্যগুলা তোমার যে কোনো জায়গায় দিতে পারে, খ নাম্বার, গ নাম্বার,
ওকে। 3 নাম্বার ধর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে তোমার এটিপিটা তৈরি হয়, মানে তোমার যে কনভার্সন গুলো তুমি পড়লা তাই না, একটা থেকে তিনটা হচ্ছে, যেটা যে এনএডিপি থেকে 3টা এটিপি হচ্ছে, ওইটা তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এখানে আছে। রিডিং পড়লে পারবা। এই পেজটা তো বোঝালাম, এই পেজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শ্বসন থেকে। তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি বাকি জিনিসগুলো মনে রাখতে পারবে। তোমাকে যে বড় বড় যে মানে চক্রগুলো ঘুরতেছে বইয়ের মধ্যে, ওইগুলো তুমি এখান থেকে পারবা। যেমন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, তারপর অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, ঠিক আছে, এই জিনিসগুলো তোমার মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, এইটা গেল, এইটা গেল, এইটা শেষ, এটা পড়বা, এরকম টপিক লাগবে না। শ্বসনের গুরুত্বটা পড়বা, এটা ঘ নম্বরে দেয় অনেক সময়। হ্যাঁ, সহজ শ্বসন অবাধ শ্বসনের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য খুবই খুবই, এই দুটা ছক তোমার খুব গুরুত্বপূর্ণ বইয়ের, সুন্দর করে এই দুটা ছক পড়বা, ঠিক আছে। এইটুক টপিক পড়লেই তোমার আশা করি শ্বসনটাও কমপ্লিট। তাহলে তুমি শ্বসন থেকে আসলে তোমার কি কি পড়তে হবে? শ্বসন থেকে তোমার পড়তে হবে হচ্ছে এই যে তোমার যে 4টা ধাপ ছিল, এই 4টা ধাপের বর্ণনা তুমি ছন্দ দিয়ে মনে রাখবা, প্যান, ক্যান, জিএফ ক্যান, নাই, ঠিক আছে। প্রথম ধাপে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, এখানে হচ্ছে প্রথম ধাপে 6 অণু, পরের ধাপে 6 অণু এটিপি, তারপরের ধাপে 24 অণু, মোট হয়ে গেল 36 অণু এটিপি। সিম্পল একটা কথা, ঠিক আছে। এটা তুমি পড়লা, 4টা ধাপের বর্ণনা পড়বা এবং সহজে ওটা মনে রাখবা, যেটা দেখাই দিলাম এটা পড়বা, আর অর্থনৈতিক গুরুত্ব পড়বা, ছকগুলো পড়বা এবং কয়টা সংজ্ঞা আছে, বিক্রিয়া আছে, এই সমাজ শোষণ অবাধ শোষণের ইয়েগুলো পড়বা। তাহলেই তোমার এই এই টপিকটা শেষ। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই এক ভিডিওতে তোমাকে পুরা 9 চ্যাপ্টার শেষ করার চেষ্টা করলাম, এমসিকিউ সিকিউ বোধ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।